একটা চতুর্থ শ্রেণীর সারির রাজনৈতিক দল আজকে আপনার দ্বিতীয় সারিতে চলে আসছে। এখন দ্বিতীয় সারিতে এসে তো এইরকম কথা এইসব কথাবার্তা বলবে, আইন কানুন সংবিধান এগুলো তোয়াক্কা করবে না। বক্তব্য আমার এখানে এই দুইটা শপথের কথা আমি একটু পরে বলছি। প্রথমে ও বারবার বলছে ভুয়া ভুয়া স্লোগান। এই যে রাজাকার দেশদ্রোহী যে তকমা, ও তো ভ্যানিশিং কালি দিয়ে মুছা যাবে না। এখন কি করতে হবে এটার বিরুদ্ধে? একটা তো বক্তব্য তার করতে হবে কি কোথায়কারে ভুয়া স্লোগান, দ্যাট মিনস প্রভোকেটিভ, যে আপনি ফালতু কথা বলবেন, আমরা উত্তেজিত হয়ে আপনাকে আপনাকে মারতে যাব, তাহলে দেশে বিশৃঙ্খলা। জামাতের এই যে মানে এই যে খুচরা বুদ্ধি, এই বুদ্ধিতে কিন্তু দেশ চলে না। ওই দেশদ্রোহী আর ওই যে রাজাকার এই তকমা কাটানোর জন্য একটা কথা বলে দিলেন। এই প্রভোকেটিভসে কিন্তু জনগণ যদি আপনাদের খেত, আর যে কথা বলছে যে পুরো জনগণের ইজারা নিয়েছে জামাত, জনগণ চায় না, তাহলে তো ভোটে জিততেন। তাই তো হাতে হারিকেন ধরিয়ে দিত জনগণ, আপনাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা মানুষের ওই যে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের 22,000 কোটি টাকার হিসাব কিন্তু করা হবে, তদন্ত চলছে। এই টাকা, এই যে বস্তা বস্তা টাকা নির্বাচনের সময় গরিবের অসহায়ত্বকে কেড়ে নিয়েছেন 1,000 টাকা 2,000 টাকার নোটের বিনিময়ে। ভাগ্যিস ভারতের মতো বাংলাদেশে 2,000 টাকার নোট ছিল না। ওই ব্যারিস্টার শাহরাজ কবির 1,000 টাকার নোট দিয়েছেন না। আমরা যারা নির্বাচন করেছি প্রত্যেকটা এলাকায় গরিবকে কিভাবে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, এই টাকার উৎস মানুষ জানবে। সংবিধান সংশোধনের তো হচ্ছে এর মধ্যে সরকার তো বলেছে সেখানে যে কমিটি করা হয়েছে সেখানে আপনাদের নাম দেওয়ার কথা, কিন্তু আপনারা তো সেখানে তো নাম দেননি। না দেখেন, জুলাই সনদ, এটি সবার কাছে স্পর্শকাতর বিষয়। জুলাই সনদের কি সংস্কার হবে সেটি আপনার গণভোটের মাধ্যমে অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্ট হবে কি না ক্যান্সেল হয়ে যাবে সেটি গণভোটে 70% রাইটে বলে দেওয়া হয়েছে। সুতরাং জুলাই সনদে কোনো সংস্কার নিয়ে নতুন করে নাম দেওয়া এখানে আমার কাছে মনে হয় না একটা বাস্তবিক কোনো কিছু। যার কারণে আমার কাছে মনে হয়েছে বিরোধী দল এবং সকল বিরোধী দল একসাথে হয়ে সেটিকে কিন্তু আপনাকে কোনো নাম দেয় নাই। কারণ এটা হলো জুলাই সনদ জনগণ অলরেডি বলে দিয়েছে জুলাই সনদ আপনার মাধ্যমে আর সংবিধান সংশোধন হবে, সেটি সংশোধন হয়েছে। এবং তার আগে আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধরে ঐক্যমত কমিশন তাদের খসড়া করেছে, খসড়ার আলোকে জুলাই সনদ তৈরি হয়েছে। এগুলো সবকিছু ফাইনালাইজ, এবং এই ফাইনালাইজটা হয়েছে আপনার গণভোটের রায়ের মাধ্যমে। সুতরাং এখানে নতুন করে আমার কাছে মনে হয় এখানে পাশ করার কোনো বিষয় রয়েছে, যার কারণে কিন্তু বিরোধী দল এটিকে অ্যাভয়েড করেছে। কারণ বিরোধী দল যদি সরকারকে শুধুমাত্র উদ্দেশ্য কোনভাবে করতো, তাহলে এই যে আজকে সরকারের এই যে বিদেশ সফর নিয়ে সরকারকে যেভাবে বিরোধী দল সহযোগিতা করেছে, এটা নিয়ে তার প্রশ্ন উঠতে পারতো, এটা নিয়ে সরকার সমালোচনা করতে পারতো। আমরা আক্ষরিক অর্থে কি পেয়েছি না পেয়েছি, মালয়েশিয়াতে আমাদের শ্রমিকদের দীর্ঘদিন ধরে তার পড়ে আছে, এখানে সরকার আপনার ক্যাশ কোনো কিছু করতে পারে নাই। যেখানে এখানে সিন্ডিকেট, যদিও সরকার সিন্ডিকেটের কথা বলেছে সমাধান করতে হবে, 78,500 টাকা যেখানে নিচ্ছে সেখানে বাংলাদেশ থেকে 5,40,000 টাকা নেওয়া হচ্ছে। এই যে শক্তিশালী সিন্ডিকেট, যে 16,900 শ্রমিক 990 যেতে পারে নাই, এগুলো কিন্তু সমাধান হয় নাই। কিন্তু এগুলো নিয়ে কিন্তু বিরোধী দল কোনো সমালোচনা করে নাই। কিংবা চায়না থেকে ঋণ যেগুলো ডিলাইয়ের বিষয়গুলো, এগুলো নিয়ে সরকার না করলেও তারপরও সবাই ঐক্যবদ্ধ হয়েছে একটাই কারণে, যে সরকার এই পয়েন্টে সফল হয়েছে যে আপনার বাংলাদেশ ফার্স্ট পলিসি নিয়ে। কারণটা হলো এখানে ইন্ডিয়ান কিছু বিষয় ছিল, সরকার তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, কিন্তু আপনারা কেন এখানে সরকারকে সময় দিতে চাচ্ছেন না? তাহলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে ভাই, যদি সংবিধানের যদি এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড না করা হয় বা অর্ডিন্যান্স না করা হয়, তাহলে এটা ইটসেলফ কিভাবে চালু হয়ে যাবে? সরকারের যে বাধ্যবাধকতা ছিল প্রথম অধিবেশনে তার দুইটা শপথ নিলে তো তখন এটি বাস্তবায়ন হয়ে যেত। হেলাল ভাই একটু ভালো বলতে পারবেন না? হেলাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে তাহলে জুলাই সনদ কিভাবে এটা বাস্তবায়ন হয়ে যাবে। ফয়সাল ভাই যেটা বললেন, এবং বলছিলেন তিনি যে আপনারা প্রথমে শপথ নিয়ে নিলেই হয়তো এই ঝামেলাটা মিটে যেত। এটা ওই যে সংসদ প্রতিদিন দেখে না, এবং জামাত ইসলামকে আমি তো বললাম যে ওনাদের এই যে ওনারা নিজেরাও বলে যে ওনারা আসলে সংবিধান সংসদ আইন কানুন এগুলো নতুন একটা চতুর্থ শ্রেণীর সারির রাজনৈতিক দল আজকে আপনার দ্বিতীয় সারিতে চলে আসছে। এখন দ্বিতীয় সারিতে এসে তো এইরকম এইসব কথাবার্তা বলবে, আইন কানুন সংবিধান এগুলো তোয়াক্কা করবে না। বক্তব্য আমার এখানে এই দুইটা শপথের কথা আমি একটু পরে বলছি। প্রথমে ও বারবার বলছে ভুয়া ভুয়া স্লোগান। এই যে রাজাকার দেশদ্রোহী যে তকমা, ও তো ভ্যানিশিং কালি দিয়ে মুছা যাবে না। এখন কি করতে হবে এটার বিরুদ্ধে? একটা তো বক্তব্য তার করতে হবে কি কোথায়কারে ভুয়া স্লোগান, দ্যাট মিনস প্রভোকেটিভ, যে আপনি ফালতু কথা বলবেন, আমরা উত্তেজিত হয়ে আপনাকে মারতে যাব, তাহলে দেশে বিশৃঙ্খলা।
জামাতের এই যে মানে এই যে খুচরা বুদ্ধি, এই বুদ্ধিতে কিন্তু দেশ চলে না। ওই দেশদ্রোহী আর ওই যে রাজাকার এই তকমা কাটানোর জন্য একটা কথা বলে দিলেন। এই প্রভোকেটিভসে কিন্তু জনগণ যদি আপনাদের খেত, আর যে কথা বলছে যে পুরো জনগণের ইজারা নিয়েছে জামাত, জনগণ চায় না, তাহলে তো ভোটে জিততেন। তাই তো হাতে হারিকেন ধরিয়ে দিতেন জনগণ। আপনাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা মানুষের ওই যে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের 22,000 কোটি টাকার হিসাব কিন্তু করা হবে, তদন্ত চলছে। এই টাকা, এই যে বস্তা বস্তা টাকা নির্বাচনের সময় গরিবের অসহায়ত্বকে কেড়ে নিয়েছেন 1,000 টাকা 2,000 টাকার নোটের বিনিময়ে। ভাগ্যিস ভারতের মতো বাংলাদেশে 2,000 টাকার নোট ছিল না। ওই ব্যারিস্টার শাহরাজ কবির 1,000 টাকার নোট দিয়েছেন না। আমরা যারা নির্বাচন করেছি প্রত্যেকটা এলাকায় গরিবকে কিভাবে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, এই টাকার উৎস মানুষ জানবে। আপনারা এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ওই যে এমপি সাহেবের ওই কাজটা, এটা দেখছেন না? বলছেন যে দিচ্ছে না, ওই সরকার বরাদ্দ দিচ্ছে না। যে কত বড় একটা মিথ্যা কথা বললেন, অথচ নামের আগে লাগাই নিয়েছেন একটা ইসলাম। জনগণ করেছে প্রত্যাখ্যান। এখন বিএনপিকে কি করতে হবে? জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, ভুয়া স্লোগান দিয়েছে। তার যে ভুয়া স্লোগান দিয়ে তাকে তো সরকার, তাকে তো তার উপর তো পানিশেবল অ্যাকশন নিতে পারতো। আপনারা তো প্রভোকেশন করছেন যে আপনাদের ওই রাজাকার, ওই দেশদ্রোহী আলবদর যে স্টিগমেটা লেগেছে, ওটা তো ভ্যানিশিং গালি, কেন কোনোভাবে উঠতে পারবেন না আপনি যতই প্রতিশব্দ তৈরি করেন না কেন। আর একটা এবার আসি যে আপনারা কিন্তু পুরো জনগণের ইজারা নেননি, তাহলে জনগণ হাতে হারিকেন ধরিয়ে দিত না। এইবার দেখেন 2টা শপথের কথা বলছেন, 2টা শপথের বাধ্যবাধকতা কি জুলাই সনদে লেখা আছে? অর্ডিন্যান্স, আপনার যে জুলাই আদেশ, ওই আদেশে যে লেখা রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ করতে হবে, মানে সংস্কার পরিষদ করতে হবে। এটা কার সাথে আলোচনা করে কনসেনসাস কমিটি লিখেছে? জামাতের সাথে করতে পারে, কিন্তু বিএনপির সাথে করেনি, এনসিপির সাথেও করেনি। যে আপনার দ্বিতীয় শপথ দিতে হয়, দ্বিতীয় শপথ দেওয়ার জন্য নির্বাচন কমিশন কি আপনার এখতিয়ার রাখে যে উনি বলবে যে আমরা যখন শপথ দিতে গেলাম নীল কাগজ একটা ধরিয়ে দিল, আমাদের শপথ দিল। আমি যদি এমপি হিসেবে শপথ দিচ্ছি, আমি যদি দ্বিতীয় শপথ আপনার সংবিধান পরিষদে নিতাম, তাই তো আমার প্রথম শপথটা না ল্যান্ড ভয় হয়ে যায়। আর আমি সংবিধান ওই সংস্কার পরিষদের শপথ নিব কেন? আমরা কি সংবিধানকে সংস্কার করছি না সংবিধানকে আমরা সংশোধন করছি? পুরো আমূল তাহলে আজল বাড়ি হেলাল, আমরা তো দেখছি যে বিরোধী দল তো আসলে দ্বিতীয় শপথ নিয়েছে, তাহলে সেটার আসলে আইনি ব্যাখ্যা। আগে বিরোধী দলের হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। চতুর্থ সারির একটা রাজনৈতিক দল। আজকে গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিদায়ের ফলে তো চতুর্থ দলটি দ্বিতীয় তলে হয়েছে। অতএব এই যে সিদ্ধান্তগুলো জামাতের, এগুলো বলো প্রিম্যাচিউর, খুবই মানে অকালীন সিদ্ধান্ত। তাহলে সেই শপথটা আসলে তাহলে কি আইনত ভাবে সেটা কি বৈধ না? আমরা আসলে সাধারণ মানুষ কি বুঝবো? আইন এটা সংসদে এগুলো সলভ। আপনার সংসদ দেখেন, সংসদে দুই পক্ষের আলোচনাগুলো দেখেন। আমি তো এখানে আমরা সংসদটা দেখি, সংসদের কার্য বিধিগুলো পড়ি বসে, যে আজকে কি বলা হলো জামাতের তরফ থেকে, এনসিপির তরফ থেকে, বিএনপির তরফ থেকে কি সিদ্ধান্ত হলো, এইগুলো আমরা যদি না পড়ি তাহলে তো হবে না। তাই তো আমার কথার সাথে ওনার কথা মিল হবে না তো। কিন্তু আমি যেটা বলছি যে আপনার 2টা শপথের বিষয় তো আমরা সলভ করেছি, যে তাহলে আমি যে এমপি হিসেবে শপথটা নিলাম এটা হয় না, আর এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এবং কনসেনসাস কমিটি যে জুলাই আদেশ আর জুলাই সনদ এক জিনিস না তো। জুলাই আদেশ তো আলাদা জিনিস, জুলাই সনদ তো আলাদা জিনিস। জুলাই আদেশ বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। লেখছে যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ। শব্দের খেলা দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার মানে কি? সংবিধান কিভাবে সংস্কার করতে হবে? আপনার আমূল পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ, একদম সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন। তাই তো আপনার যে ওই শপথটা নিলে তো গণপরিষদ হয়ে যায় ওটা। গণপরিষদ কাজটি নতুন একটা সংবিধান তৈরি করে, আমরা কি সেই গণপরিষদ শপথ দিব নাকি? আমরা তো জুলাই সনদ বলছে যে 84টা ধারা উপধারা আমাদের ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো? জুলাই সনদে লেখা আছে। এর মধ্যে জুলাই আদেশটা আসলো কিভাবে? এটা আলিরাজ সাহেব দিয়েছে কি, যে নির্বাচনটাকে যে আনসার্টেন করবার জন্য কত রকম খেলা হয়েছে আপনারা সবাই জানেন। নির্বাচনের আগের দিন পর্যন্ত টকশোতে বলা হচ্ছে যে নির্বাচন হবে কিনা। উনি তখন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ বলে একটা কাগজ ছেড়ে দিলেন, 4টা দফা দিলেন, আমরা সবই মানলাম। তো বাস্তবায়ন পরিষদ বা সংস্কার পরিষদ, সংস্কার পরিষদ মানে কি?
ওই যেখানে আরেকটা পরিষদের শপথ নিলে আমি তাই দুটো শপথ হলো আমার। দ্বিতীয় শপথের কাজটা কি? কাজটা হলো যে নতুন একটা সংবিধান তৈরি করা, আগের সংবিধানকে রিসেট বাটনের চাপ দেওয়া, ওই সে আগের ফর্মুলা। এই এই- এই রাজনীতি, মোস্তফা ফয়সাল, এটা জামাতের একটা পলিটিক্যাল একটা ফ্রডুলেন্ট। আমি দেখেন, আমি যেহেতু হেলাল ভাই একটা কথা বলেছেন, জামাত চতুর্থ শ্রেণীর দল, ফরচুনেটলি বলেন, এই চতুর্থ শ্রেণীর দল ছাড়া বিএনপি ইতিহাসে কখনো ক্ষমতায় আসতে পারেনি, সেটা 91 বলেন আর 2001 বলেন। এই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি অতীতে ক্ষমতায় আসতে পারেনি। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, উনি রাজাকারের কথা বলেছেন। দেখেন, যে দলের মহাসচিব একজন দালাল আইনের সাজাপ্রাপ্ত কুখ্যাত রাজাকারের সন্তান, যে দলের সিনিয়র মিনিস্টাররা বিভিন্ন এলাকায় সে সময় শান্তি কমিটির চেয়ারম্যানরা সন্তান, যে দলের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন একজন রাজাকার। সুতরাং যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলতেন, কিন্তু এখনো দেখবেন বিএনপির বৃহৎ জেলাগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা একসময় রাজাকারের সন্তান অথবা নাতি নাতনিরা। এখন সব জায়গায় দেখবেন, সেটি ফরিদপুরে বলেন, সেটি চিটাগাঙ্গে বলেন, সেটি বগুড়ায় বলেন, সেটি ঠাকুরগাঁয়ে বলেন, সেটি দিনাজপুরে বলেন, সব জায়গায় জয়পুরহাটে বলেন, সব জায়গায় এই সিনেটে আপনার কমন সিনে দেখতে পাবেন। সুতরাং বিএনপির জন্য এই রাজাকার মুক্তিযুদ্ধ মানায় না। বিএনপির আপনি এই যে আওয়ামী লীগের সময় যে তালিকা হয়েছিল, জামাতে কত হাজার রাজাকার ছিল আর বিএনপি কত হাজার রাজাকার ছিল, সেটা আমরা দেখেছি। এখন বিষয়টা হলো, তিনি ব্যাংকের কথা বলেছেন, আরডিএস প্রকল্পের কথা বলেছেন। আরডিএস এর প্রকল্পের একটা অসত্য তথ্য রয়েছে, এখানে চলে এসেছে যে স্টাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 22,000 কোটি টাকা কত জানি, সাথে সাথে সংসদে এটা বলা হয়েছে যে 6,000 সামথিং কোটি টাকা যারা তাদের বিতরণ করেছে, কিভাবে বিতরণ করেছে, কোথায় বিতরণ করেছে, এছাড়া এভরিথিং সেখানে আছে। সুতরাং এটা কোনো দলীয় প্রজেক্ট নাই, সেটা তারা নিজেরাও জানেন। আরডিএস এর মতো অসংখ্য প্রকল্প বাংলাদেশে আছে, কিন্তু একেবারে রেজুলেশন পর্যন্ত চেঞ্জ করে সেখানে যে পরিবার 82,000 কোটি টাকা আপনার ইসলামী ব্যাংকের কোটি টাকা সেখানে নিয়েছে, ঋণ নিয়েছে, সেখানে মাত্র 7% একটা সংশোধন নিয়ে এসে তাদেরকে আবার সেই ইসলামী ব্যাংকের তাদেরকে সদস্য করা হচ্ছে, ডিরেক্টর কিংবা তাদেরকে শেয়ারটা ব্যাক দেওয়ার চিন্তা করা হচ্ছে। যেখানে বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ইসলাম ব্যাংকের শেয়ার যিনি মালিক তাকে দেওয়া হচ্ছে। শেয়ার যদি মালিক হয়, এই ব্যাংকটা কিভাবে অতীতে জামাতের সমর্থিত ব্যবসায়ীদের কাছ থেকে, তাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে ডিজিএফআই কিভাবে চুরি করেছে, ডাকাতি করেছে, সেটা আমরা কিন্তু প্রথম আলো সহ সব নিউজ পত্রিকায় আমরা দেখেছি। সুতরাং তাদের হাতে ফিরে দেওয়ার এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আজকে আরডিএস এর কথা যে অসত্য তথ্য ধরা হচ্ছে, এর প্রতিবাদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদটা আমরা তখনই সংবিধান দেখেছি, তখনই সংসদে দেখেছি। এট দ্য সেম টাইম এই যে ভোট কেনার বিষয়টি, ভোট জনগণের ভোট কেনা, স্বয়ং বগুড়াতে তাদের সংসদ সদস্য নিজ গ্রামের পর্যন্ত 1,000 টাকা 5,000 টাকা ভোট কিনেছে। আমরা তো দেখেছি সেভাবে কিভাবে অনেক সংসদ, অনেক এলাকাগুলোতে, ঢাকাতে 17 আমরা দেখেছি কিভাবে রেজাল্ট ঘোষণার আগে প্রাইম মিনিস্টারকে সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছে। এসব কিছু আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা বিতরণ করা হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। আমি যেহেতু নিজেও এমপি ছিলাম, আমাদের দেখেছি যে এই টাকাগুলো কারা করেছে, মানে এই 1,000 টাকা বিতরণ করেছে কারা? বগুড়ার মতো জায়গাতে 70% ভোট কাস্টিং দেখানো হয়েছে। সুতরাং এগুলো নতুন করে বয়ানতে জনগণ দেখেছে, জনগণ যার কারণে কিন্তু এই যে জনগণের রায়কে আপনি যে বলছেন ফয়সাল, আপনি যে বলছেন যে নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা যে বিতরণ করা আমি হয়েছে, একটু আপনাকে একটু হেল্প করতে পারি। আসলে নির্বাচনের সময় আমরা তো সবাই খুব সতর্ক ছিলাম এবং দিনভর সংবাদ সংগ্রহ করেছি, বুলেটিন তৈরি করেছি। ওখানে কিন্তু স্পেসিফিক আমরা একটা ঘটনা আমরা রিকল করতে পারি, সেটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। হ্যাঁ, লক্ষ্মীপুরের ঘটনা কি আপনাদের আসে নাই, যেখানে 2.5 কোটি টাকা 11 লক্ষ টাকা হয়ে গেল? 2.5 কোটি টাকা, সেটা 11 লাখ টাকা হয়ে গেল না। ওইটা কিন্তু আমরা তো টেলিভিশন মিডিয়া, আমাদের কিন্তু ছবি লাগে, সাক্ষাৎকার লাগে, প্রমাণ লাগে, এছাড়া কিন্তু আমরা পত্রিকার মতো বলতে পারি না যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেখানে সৈয়দপুর বিমানবন্দরের সংবাদটি আমরা বোধহয় সবচেয়ে সব মিডিয়া বেশি ফলো করে প্রচার করেছে, আমরা দেখেছি সেটা। এটাই হলো আপনারা দেখেন না, জামাতরা আমি একটা বিষয় বলেছে, কি বলে, আমরা দেশের বৃহত্তর স্বার্থে ইলেকশনের রেজাল্টে মেনে নিয়েছি, এবং বাংলাদেশের এই যে জেনারেশন এই জেনারেশনের রিয়াকশনটা কেমন বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে সরকার পেয়ে যাচ্ছে। জনগণ কি রিয়াকশন করছে, তাদের রায় কোথায় গিয়েছে, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। ফয়সাল ভাই, জামাত যে নির্বাচনে খুব খারাপ করেছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ আপনারা কিন্তু 54টা আসনে ক্লোজ ফাইট ছিল। সেটা কিন্তু জামাতের অতীতের যে নির্বাচনের ফলাফল 91 থেকে শুরু করে এই 24-25 পর্যন্ত, সেই জায়গাটাই কিন্তু আপনাদের বলবো যে অতীতের চেয়ে আপনারা ভালো ফাইট দিয়েছেন। কিন্তু ঢালাওভাবে যে অভিযোগ আপনার যে টাকা পয়সার যেটা বললেন, এই ব্যাপারে আসলে আমাদের কাছে স্পেসিফিক তথ্য নাই, যেটা ছিল সেটা বললাম। আর হেলাল ভাইয়ের কাছে একটু আর একটা প্রশ্ন করতে চাই একটু, সেটা হচ্ছে যে
ফয়সাল ভাই যেটা বারবার বলেছিলেন যে আলোচনাটা যায় ঝগড়ার দিকে, কিন্তু আমি আবারও ফোকাস করতে চাই যে আসলে আপনি একটু ফাইনালি বলেন যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, কারণ জুলাই সনদের পক্ষে বিএনপির চেয়ারম্যান সহ আপনারা সবাই বলেছেন জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার জন্য, তো সেটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে? কারণ এটা ওই জুলাই সনদ পড়তে হবে। জুলাই সনদ যদি পড়েন, আমি তো বারবার বললাম জুলাই সনদ পড়েন, কিভাবে বাস্তবায়ন করা হবে তো লেখা রয়েছে একদম বড় একটা বইয়ে নীল কালি দিয়ে লেখা রয়েছে যে কিভাবে বাস্তবায়ন 1 থেকে 47 আমি বললাম, আর্টিকেল সাব আর্টিকেল অ্যামেন্ডস অ্যান্ড 48 থেকে 84 আপনার নির্বাহী আদেশে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সে এবং আইন বিধি দ্বারা, ব্যাস এইভাবে বাস্তবায়ন হবে। জুলাই সনদ লিখেছে, এরা অধ্যাদেশ লেখেনি। মানে এগুলো যদি না পড়েন তাহলে আমি তর্ক করে আপনাকে বুঝাবো কি করে। এখন আপনারা যে মানে এখন এইগুলো যদি আপনি না সংসদের বক্তব্যগুলো না শোনেন তাহলে আমি এগুলো বুঝাবো কি করে। আর আমার পক্ষে আপনাদের সাথে তর্ক আমার আর এইগুলো রাজনৈতিক সৌন্দর্য শিষ্টতা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তর্ক আর বাড়াতে চাচ্ছি না। আপনারা বরঞ্চ আরো 2জন অতিথি আছে, তাদের কাছে প্রশ্ন করুন, আমি শুনি তাদের কথা। না, আমরা অবশ্য তর্ক বাড়াতে চাই না, আমরা আসলে শুনতে চাই আপনাদের সিদ্ধান্তের কথাটি, এবং আমরা আশা করি বিরোধী দল তাদের ভেতর এই আশ্বাসটি তারা পাবে যে হ্যাঁ সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, এবং তার জন্য হয়তোবা সামনের দিনগুলোতে আমরা পদক্ষেপও দেখতে পারবো। আলোচনা শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল এবং একই সাথে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে।